আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে। সাগর মিয়া লিখেছেন, ১ বছরের প্রিমিয়াম জমা দিয়ে গ্রাহক নিখোঁজ হয়েছেন। উক্ত নিখোঁজ বীমা গ্রাহকের টাকা নমিনি পাবে কি? স্যার, এ বিষয়ে যদি কিছু বলতেন। কতদিন নিখোঁজ আছেন বলেননি। আপনি বলেছেন যে ১ বছর প্রিমিয়াম দিল, তারপরে নিখোঁজ হয়ে গেল। আমরা দাবি কি দেই? নিখোঁজ দাবি বলে কোনো দাবি আছে কি? আছে? নিখোঁজ দাবি বলে কোনো দাবি নাই যে নিখোঁজ হয়ে গেছে তাকে দাবি দিতে হবে। আমরা দেই মৃত্যু দাবি। তবে কখনো কখনো নিখোঁজ ব্যক্তিকে আমরা মৃত যদি প্রমাণ করতে পারি, তাহলে তিনি মৃত ধরে নিয়ে মৃত্যু দাবি আমরা নমিনিকে দেব। তাহলে মৃত্যু দাবি আমরা যেটা দেই সেটা নমিনিকে দিতে পারি। তাহলে এখানে দুটো পথ আছে আপনাদের জন্য। এক বছর হয়ে গেছে, তাহলে আপনি কি ধরেই নিয়েছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন? আপনি যতদিন পর্যন্ত না তিনি মৃত্যু হয়েছেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ এবং একটা যৌক্তিক পরামর্শ যে আপনি পরের বছরও যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মৃত প্রমাণ করতে পারছেন, প্রিমিয়ামটা চালিয়ে দেওয়া উচিত। প্রথম বছর শেষেই আপনি নিখোঁজ ধরে নিয়ে ক্লেম করলে আমার মনে হয় সেটা সঠিক হবে না। তাহলে আপনাকে সঠিক করতে হলে কি করতে হবে? আপনার কাছে যদি যথেষ্ট প্রমাণাদি থাকে, সেটা নিয়ে আপনি আদালতে পেশ করবেন যে এই ভদ্রলোক এই সময় গেছিল, এরপরে তিনি নিখোঁজ হয়ে গেছেন, আপনাকে প্রার্থনা করছি আপনি তাকে মৃত ঘোষণা করেন। আদালত কিন্তু প্রমাণ সাক্ষীর বেসিসে, তথ্যের ভিত্তিতে একজনকে নিখোঁজ প্রমাণ করতে পারেন। আদালত যদি এটা করে যে তিনি নিখোঁজ হয়ে গেছেন এবং তিনি মৃত ঘোষণা করা গেল তাকে এই আদালত কর্তৃক এই কারণে, তাহলে ওটার ভিত্তিতে আপনি ক্লেম করতে পারবেন। কিন্তু যতদিন না করতে পারছেন আপনি তাকে প্রমাণ, আপনি ১ বছর পরেই উনি টাকা দিলেন, তারপরের দিন থেকে হাওয়া হয়ে গেলেন, এর ভিত্তিতে প্রিমিয়াম না দিয়ে, প্রিমিয়ামটাকে তামাদির দিকে না নিয়ে, তাই না, আপনার উচিত পলিসিটাকে চালিয়ে যাওয়া আনটিল অ্যান্ড আনলেস ইউ ক্যান প্রুভ। আর একটা কি আছে, আমরা সাধারণত ৭ বছর পর্যন্ত আমরা কেউ যদি নিখোঁজ থাকে, কেউ ৬ বছরও করতে পারেন, এক এক কোম্পানি এক এক দৃষ্টি নিতে পারে, তাকে আপনি মৃত বলে ঘোষণা করেও ক্লেম দিতে পারেন। তবে এই ৬ বছরটা ক্লেম প্রিমিয়াম না দিয়ে বসে থাকা, এটাতে আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত হবে না, কারণ তখন অন্য প্লি নেবে তারা যে তামাদি হয়ে গেছে, তাই না? তোমার ডেথটা এখনো প্রুভ হয়নি। তো ডেথ প্রুভের দুটো পদ্ধতির কথা বললাম, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা আদালতের কাছে প্রমাণ সাক্ষী নিয়ে আপনি আদালত কর্তৃক তাকে মৃত ঘোষণা করে অবশ্যই নমিনি ক্লেম পাবেন। তবে আমার ধারণা যে ১ বছর করেই আপনি ৭ বছর পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে আপনি বলবেন যে আমাকে এখন ক্লেম দেন। তো তাতে এটা মনে করবে যে এটা একটা ঘটনা বা পরিকল্পনা, দুর্ঘটনা নয়, এটা ঘটনা ঘটানো হয়েছে, এরকম একটা সন্দেহ জাগতে পারে। আমরা সন্দেহ মুক্ত থাকবার জন্য ইট ইজ বেটার টু কন্টিনিউ টু পে প্রিমিয়াম টিল ইউ ক্যান প্রুভ দ্যাট হি অর শি ইজ ডেড। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দিবার জন্য। আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন শরীফ খান লিখেছেন, আইডিআর এর সার্কুলার তোয়াক্কা না করে এখন অনেক কোম্পানি নিজেদের মতো করে পদবি দিয়ে লোক নিয়োগ দিচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? আচ্ছা, আইডিআরএ একটা নির্দেশ দিল। আইডিআরএ কিন্তু অনেক কিছু করতে পারে, আইন, বিধি, বিধান, নির্দেশ। এখন আইডিআরএ নির্দেশ অর্থই হচ্ছে যে ইউ আর সাপোজ টু ডু ইট, ইউ মাস্ট ডু ইট, অ্যান্ড ইফ ইউ ডু নট ডু ইট ইউ মাস্ট ফেস এ পানিশমেন্ট। আপনাকে শাস্তি ভোগ করতে হবে। যেখানে বিধি আছে, বিধান আছে, আইন আছে, ধারা আছে, নির্দেশিকা আছে, সেখানে প্রত্যেক জায়গায় আপনি দেখবেন যে আপনার ওখানে একটা দণ্ডবিধি থাকে। কি করবে আইডিআরএ? তাহলে আপনার কেউ যদি কোনো নির্দেশিকা পালন না করে ভঙ্গ করে, তাহলে স্বাভাবিকভাবে সে দণ্ড পাওয়ার যোগ্য হবে। খুব সিম্পল ব্যাপার এটা কিন্তু। তাহলে এখন আর কি করা যেতে পারে? করতে পারে আপনারা সব প্রতিষ্ঠান মিলে, যাতে করে একটা কোম্পানি এরকম ফাঁকি দিয়ে কাজ করছে, তো সব প্রতিষ্ঠানের যে সমিতি আছে, ফোরাম আছে, আবার বিআইডিএস আছে, যে কোনো ফোরামের মাধ্যমে আমার মনে হয় এই বিষয়টা যেন সবাই মেনে চলে, আমরা পরস্পরকে একটা সমঝোতায় আসতে পারি, আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারি যে আইন যখন করা হয়েছে, হয় আমাদেরকে আইনটা আমাদের ভালো না, তাহলে এটাকে বদলাতে হবে,
আর তা না হলে এটাকে মানতে হবে। যতদিন না বদলানো যায় সেটা ভঙ্গ করাটা আমাদের জন্য সুখকর হবে না। আননেসেসারিলি একটা বিশৃঙ্খলার সৃষ্টি করব আমরা। তো আমরা সমাজে বাস করি তো শৃঙ্খলার জন্য, শৃঙ্খলা আনয়নের জন্য। সব ক্ষেত্রে বিধি, আইন, নির্দেশিকা যেটাই থাকুক না কেন, গাইডলাইন, এই সবই তো শৃঙ্খলার জন্য, তাই না? তো শৃঙ্খলা বজায় রাখার জন্য কারোই এটা ভাঙা উচিত নয়। তবে যদি এটা মনে করা যায় যে দিস ইজ নট গুড ফর আস, এটা আমাদের কোনো লাভ হচ্ছে না, তাহলে সেটাকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা নিতে পারি। আরেকটা করতে পারি আমরা, যে আমাদের যার জন্যই হোক, কোম্পানির জন্য হোক, ম্যানেজমেন্টের জন্য হোক, বোর্ডের জন্য হোক, কর্মীদের জন্য হোক, প্রত্যেকের একটা কোড অফ কন্ডাক্ট থাকবে, নীতিমালা। এই নীতিমালা সবাই যদি সই করে এবং মেনে চলতে অঙ্গীকারবদ্ধ হয়, আইন ছাড়াও নিজেরাই একটা কোড অফ কন্ডাক্ট মেনে নিয়ে যে আমরা এটা করব না, এটা করব, এটা করব না, এটা করব, এটাকে কোড অফ কন্ডাক্ট বলে। আমাদের আচরণটা কি হবে এটা একটা নিজেরাই সই করব, নিজেরাই তৈরি করব, নিজেরা মেনে চলব। তাহলে কোড অফ কন্ডাক্ট যদি এরকম থাকে নিজেদের অ্যাসোসিয়েশনের, নিজেরা তৈরি করি প্রতিষ্ঠানগুলোর, তো সুতরাং ফোরামের, তাহলেও এখানে কোড অফ কন্ডাক্ট যেন সবাই মেনে চলে সেটা আমাদেরকে বজায় রাখতে হবে। অতএব শুধুমাত্র পদের ক্ষেত্রে নয়, যত আইন আছে, যত বিধি আছে, বিধান আছে, নির্দেশিকা আছে, সবগুলোই আমাদেরকে মেনে চলতে হবে। আর তা না হলে তার থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আমরা দুটোর মাঝখানে থেকে আইন মানব না, আবার কাজও করব ইসরার অধীনে। তো সুতরাং ইসরা যাতে ভালো নির্দেশনা দেয় যেভাবে আমাদের ভালো হবে, এবং সেটা যদি সবার জন্য মঙ্গল হয়, তাহলে সবাইকেই এটা মেনে চলা উচিত। আমরা কেউ মানবো কেউ মানবে না, এটা হবে না। ভাসানী স্লোগান দিয়েছিলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো এখানে কেউ মানবে কেউ মানবে না, তা হবে না, তা হবে না, এই নীতিটা আমাদেরকে মানতে হবে।